রাকিব ভাইয়া বলল, বাবা ঠিক সময় যদি না আসতো তাহলে আজ শয়তানটাকে মেরেই ফেলতাম। নীলা বলল, না থাক, মারামারি করার কোনো দরকার নেই, যা হবার তাই হয়েছে। রাকিব বলল, ওর কত বড় সাহস তোমার দিকে বাজে নজরে তাকায়, আমি থাকতে সেটা কি হতে দিব? প্রয়োজনে ওর চোখ দুটো আমি তুলে নিব। নীলা বলল, তুমি শান্ত হও প্লিজ, অনেক রাগারাগি হয়েছে আর না। নীলা রাকিবের এমন ধারা রাগ দেখে অনেকটাই ঘাবড়ে গেছে। সে হয়তো এমন কিছু ঘটবে তা আশা করেনি। দিনটা অনেক বাজেভাবেই কেটে গেল। রাতে ঘুমানোর সময় অদিতি কম্বল আর বালিশ নিয়ে রুম ত্যাগ করবে, ঠিক তখনই আমি বললাম, কম্বল আর বালিশ নিয়ে কোথায় যাচ্ছ? অদিতি রাগ দেখিয়ে বলল, জাহান্নামে যাচ্ছি। অদিতির আচরণে বুঝতে আর বাকি রইল না, সে আমাকে রীতিমতো অবহেলা করছে। আমিও অদিতিকে আটকালাম না, পাশের রুমেই তো থাকবে, চলে তো আর যাবে না। এখন হয়তো আমার উপর রাগ করে আছে দেখে পাশের রুমে থাকতে চাচ্ছে, কিছু সময় পর আগের মতো স্বাভাবিক হবে নিশ্চয়ই। এসব ভেবে অদিতিকে আটকালাম না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্কুলে চলে গেলাম ক্লাস নিতে। কিছু ছাত্রছাত্রী ইতোমধ্যে আমায় নিয়ে সমালোচনা শুরু করে ফেলেছে। ক্লাসে যখন প্রবেশ করব এমন সময় দুর্জয় এসে বলল, স্যার আপনার নামে যে কথাগুলো পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে সেটা কি সত্যি? আমি বললাম, কোন কথা পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে? দুর্জয় বলল, ওই তো আপনি আর আপনার ভাবি। দুর্জয় এই কথা উচ্চারণ করার আগেই তার কথা থামিয়ে দিলাম। চুপ করো বেয়াদব ছেলে, আরেকটি কথাও বলবে না, ক্লাসে যাও বলছি। দুর্জয় বলল, স্যার আপনি হয়তো আমাকে ধমক দিয়ে সত্যিটা ধামাচাপা দিতে পারবেন, কিন্তু এলাকায় আরো অনেক লোক আছে, তারা কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না। দুর্জয় এই বলে ক্লাসে চলে গেল। এইদিকে দুর্জয়ের কথা শুনে কেমন জানি গলা শুকিয়ে গেল। যদি পুরো এলাকায় জানাজানি হয়ে যায় তাহলে তো সমাজের কেউ আমাকে আগের মতো সম্মান করবে না, উল্টো সমালোচনার দোকান খুলবে। এসব ভেবে কোনো রকম ক্লাসটা করিয়ে দ্রুত স্কুল থেকে কদিনের জন্য ছুটি আবেদন লিখে চলে আসলাম। এখন রাস্তায় বের হলেই বন্ধুদের নজরে পড়া মাত্র তারা আমাকে নিয়ে হাসি তামাশা শুরু করে দেয়। তাদের নানান রকমের কথার জন্য আমাকে বেশ অপমানিত হতে হয়। এর জন্য তাদের সঙ্গে আড্ডা দেওয়া বাদ করে ফেলেছি। বাড়িতে থাকবো সেটাও শান্তি নেই। অদিতির সঙ্গে কথা বললেই ঝগড়া লেগে যায়। সেদিনকার ঘটনার জন্য বাবা মাও কেমন পাল্টে গেছে, আমার সঙ্গে প্রায় কথা বলাই বন্ধ করে ফেলেছে। আগ বাড়িয়ে কথা বললেও তারা আমার সঙ্গে কথা বলতে ইচ্ছুক না। তাদের আচরণে সেটা বুঝতে পারতাম। এভাবেই কিছুদিন কেটে গেল, কিন্তু বাড়ির কেউ আমার সঙ্গে সেই আগের মতো আচরণ করছে না। বাবা মা যদিও কথা বলে কিন্তু আগের মতো না। নীলা ভাবিও এখন বাড়াবাড়ি করে না, হয়তো তার প্রতিশোধ নেওয়া শেষ। পরিবার থেকে শুরু করে বন্ধু বান্ধব সকলের কাছ থেকে আমাকে আলাদা করতে পেরেছে। শুধুমাত্র একটা অপবাদের জন্য আজ পরিবার এবং সমাজ দুইটার কাছে ঘৃণিত ব্যক্তি হয়ে গেলাম। 2 সপ্তাহ পর সকালে ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে এসে লক্ষ্য করলাম বাড়িতে অনেক ডেকোরেশন এবং লাইটিং লাগাচ্ছে, আর সেটা কোন উপলক্ষে আয়োজন করছে তা আমার অজানা। বাড়িতে যেহেতু কেউ আমার সঙ্গে কথা বলে না, আমি তাদের সঙ্গে একবারেও কথা বলি না, কিন্তু অদিতির সঙ্গে কথা বললেই ও আমার কোনো কথার উত্তর দেয় না। প্রথমে ভেবেছিলাম কিছুদিন পর অদিতি আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু সেদিনের ঘটনার পর থেকে আমাকে এড়িয়ে চলে, কথা বলে না। তারপরও আজ একবারিয়ে অদিতিকে জিজ্ঞেস করলাম বাড়িতে কার জন্য অনুষ্ঠান করা হচ্ছে। অদিতি আমার কথা শুনেও না শোনার ভান করে চলে গেল। অদিতির এরকম অবহেলা দেখে একটু কষ্টই পেলাম। আজ এতদিন পর অদিতির সঙ্গে কথা বলছি, তারপরও আমার সঙ্গে কথা বলতে ইচ্ছুক না। রুমে এসে ফ্রেশ হয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিব। এমন সময় অদিতি কি জানি খুঁজতে রুমে এলো। এই সুযোগে একটু দুষ্টামি করে অদিতিকে আলতো করে জড়িয়ে ধরলাম। আমি বললাম, অদিতি আর কতদিন আমার সঙ্গে কথা না বলে থাকবে বলো তো? অদিতি কি যেন ভেবে আমাকে জোরে ধাক্কা মেরে নিজেকে ছাড়িয়ে নিল। এইদিকে তার ধাক্কা খেয়ে দেয়ালের সঙ্গে মাথাটা বাড়ি খেলাম, যার দরুন আগের ক্ষত জায়গায় আবার পুনরায় আঘাত লাগাতে রক্ত ঝরতে লাগলো। অদিতি আমার মাথার রক্ত জড়া দেখে অনুশোচনায় আমার কাছে এসে বলল, সরি, আমি আসলে বুঝতে পারিনি যে তোমার এভাবে লেগে যাবে। আমি নিশ্চুপ। অদিতি বলল, আচ্ছা আমি তোমার মাথায় ব্যান্ডেজ করে দিচ্ছি। অদিতি এই বলে দ্রুত ব্যান্ডেজ আর স্যাভলন নিয়ে এসে যেই আমার মাথায় লাগাবে ঠিক তখনই তার ব্যান্ডেজ আর স্যাভলন ফ্লোরে ফেলে দিলাম। আমি বললাম, তোর মতো স্ত্রীর আমার দরকার নেই, এতদিন তোর থেকে অনেক অবহেলা সহ্য করেছি, আর না। এই বলে মাথার রক্তগুলো মুছে নিয়ে স্কুলে ক্লাস নিতে চলে গেলাম। অপরদিকে অদিতি এক দৃষ্টিতে শুধু আমার দিকে তাকিয়েছিল, তার বলার মতো হয়তো কোনো ভাষা ছিল না। স্কুলে এসেও কেন জানি লেকচারে মন বসাতে পারছি না, সবকিছুতেই কেমন জানি গুলিয়ে ফেলছি। আমার এরকম অবস্থা দেখে ছাত্রছাত্রীরা জিজ্ঞেস করলো, স্যার আপনার কি মন খারাপ? হাসি মুখে বললাম, কই না তো। এর মধ্যে রবিউল বলে উঠলো, স্যার আপনি কিন্তু মিথ্যা কথা বলছেন, যেদিন আপনার মন খারাপ থাকে সেদিনই লেকচারে একটু সমস্যা হয়, সেটা কিন্তু আমরা সবাই জানি। আমি বললাম, হ্যাঁ সত্যি বলতে আজকে আমার মনটা ভীষণ খারাপ, কিন্তু এই টপিক নিয়ে তো ক্লাসের সময় ফাঁকি দেওয়া যাবে না, সামনে তোমাদের মধ্যবর্ষ পরীক্ষা, সেদিকে খেয়াল রাখতে হবে, বুঝতে পেরেছো? সকল ছাত্রছাত্রী একসঙ্গে বলল, জি স্যার। আমি বললাম, এখন লেকচারে মনোযোগ দাও। প্রতিদিনকার মতো আজও স্কুল ছুটির সময় মোরাদ মামার দোকানে চা খেতে যাই। বেঞ্চে বসে চা খাচ্ছিলাম, হঠাৎ শফিক গাড়ে চপাট মেরে বলল, দোস্ত কি খবর? আমি বললাম, হ্যাঁ ভালো। এই বলে চা খেতে মনোযোগ দিলাম। শফিক একটু খোঁচা মেরে বলল, এলাকায় এসে তোর নামে যা শুনলাম আমি কিন্তু এসব বিশ্বাস করিনি, কিন্তু নীলার সঙ্গে তোর যেহেতু আগেই সম্পর্ক ছিল সেদিক থেকে বিবেচনা করে দেখলে তোদের মাঝে কোনো অঘটন
অবশ্যই ঘটেছে। শফিকের এরকম খোঁচা মারা কথা শুনে চাটা কেমন জানি গলায় আটকে গেল। তারপর চায়ের টাকা দ্রুত দিয়ে ওখান থেকে চলে আসতে যাব, এমন সময় শফিক পেছন দিক থেকে বলে উঠল, কিরে চলে যাচ্ছিস কেন? তোর ভাবির সঙ্গে কি অঘটন ঘটিয়েছিস সেটা তো বলে যা। শফিকের কথায় নিমিষেই রাগ উঠে গেল। মন চাচ্ছিল তাকে গিয়ে উড়াদুরা কয়েকটা লাগিয়ে দেই, কিন্তু এসব করলে হয়তো সমাজের লোকজনেরা আমাকে খারাপ ভাববে। তাছাড়া আমি একজন শিক্ষক, আমাকে এসব মারামারি একদমই মানায় না। শফিক আজকে খোঁচা মেরে কথা বলার সুযোগ পেয়েছে দেখে খোঁচা মারছে, তার কথায় ভ্রুক্ষেপ না দেওয়াই শ্রেয়। এসব ভেবে নিজের রাগ নিজের মধ্যেই চেপে রাখলাম। তারপর বাসায় এসে লক্ষ্য করলাম ইতোমধ্যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। একটা বিষয় আমাকে কেন জানি ভাবাতে শুরু করলো, বাসায় অনুষ্ঠান করছে অথচ আমাকে কিছুই জানায়নি। কোন উপলক্ষে আয়োজন করছে সেটাও অজানা। বাসায় বেশ আত্মীয় স্বজনের আনাগোনা আছে দেখছি। বাবা মা তারাও নতুন পোশাক পরিধান করেছে এবং অদিতির বাবা মা ও তার ছোট বোন আরোহী এসেছে। দূর থেকে তাদের এসব দৃশ্য দেখে কাউকে কোনো কিছু না বলে নিজের রুমে এসে লক্ষ্য করলাম অদিতিও সাজুগুজু করছে। এবার বুঝতে পারলাম আমাকে ছাড়াই এই অনুষ্ঠান করছে, তার মানে আমাকে রীতিমতো অবহেলা করা হচ্ছে। সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে অদিতিকে খাবার রেডি করতে বলবো, এমন সময় অদিতি আমার পাশ কাটিয়ে চলে গেল। অদিতির এরকম আচরণে আমার খুব খারাপ লাগলো। আমি যখন ওই রুমে থাকি তখন ওই অদিতি রুমে থাকলে কেমন জানি আনইজি ফিল করে, তাকে দেখেই সেটা বুঝতে পারতাম। এখন আমার গুরুত্ব তার কাছে নাই বললেই চলে। নীলা ভাবি আমার জীবনটাকে যে সত্যি নরক বানিয়ে দিবে তা কখনো ভাবিনি। ক্ষুধার্ত অবস্থায় এসব ভাবছি, হঠাৎ অদিতির ছোট বোন আরোহী এসে আনন্দের সহিত বলে উঠল, ভাইয়া কেমন আছেন? কতদিন পর আপনাকে দেখলাম। আমি হেসে বললাম, আরোহী যে কেমন আছো তুমি? আরোহী বলল, হ্যাঁ ভালো, তবে আপনি কিন্তু আগের তুলনায় একটু বদলে গেছেন। আমি বললাম, আমি আগের মতোই আছি, একটুও বদলাইনি। আরোহী বলল, বললেই হলো, আগে তো আপুকে নিয়ে প্রায় আমাদের বাসায় ঘুরতে যেতেন, কিন্তু এখন যান না কেন? আরোহী কিছু বুঝতে পারলো নাকি? না, এ বিষয়ে তাকে কিছু বুঝতে দেওয়া যাবে না, এড়িয়ে যেতে হবে। আমি বললাম, আরোহী তোমার ইন্টারমিডিয়েট পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে? আরোহী বলল, হ্যাঁ সব ভালোই চলছে। আমি হেসে বললাম, দেখো আবার যেন কোনো সালমান খানের প্রেমে টেমে পড়ো না, তখন কিন্তু পরীক্ষায় বড় মাপের মিষ্টি পাবে।